পরমাণু কর্মসূচি বন্ধের শর্তে সমঝোতা নয়, তেহরানের সতর্কবার্তা। ওমান সাগরে কার ধাওয়ায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ। সীমান্তে থাইল্যান্ড কম্বোডিয়ার সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ, হতাহতের বেশিরভাগ থাইল্যান্ডের। কেন সংঘর্ষে জড়ালো দুই প্রতিবেশী? ধারাবাহিক বিমান দুর্ঘটনার মধ্যেই MiG-21 কেন অবসরে পাঠাচ্ছে ভারত? খোঁজ মিলেছে 49 আরোহী সহ গায়েব রুশ ফ্লাইট। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে আবার যুদ্ধে নেমে গতবারের তুলনায় আরও গভীরে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরমাণু কর্মসূচিতে হস্তক্ষেপের বিনিময়ে কোনো সমঝোতা মানবে না তেহরান। যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে পরমাণু বৈঠকের তোড়জোড় চলাকালে ইরানের এমন হুঁশিয়ারির কারণ কি? এসব কি যুক্তরাষ্ট্র ইসরায়েল মানিকজোড়ের বিরুদ্ধে নতুন লড়াই প্রস্তুতির ইঙ্গিত? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। 12 দিনের সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধের পর আবারও সরাসরি যুদ্ধের ঘোষণা দিল ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিলেন, পুরোদস্তুর লড়াইয়ের জন্য প্রস্তুত তার দেশ, আর ইরান কোনোভাবেই নিজেদের পরমাণু কর্মসূচি থামাবে না। কাতারের প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ার করে ইরানি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল এবার হামলা চালালে দেশটির আরও গভীরে আঘাত করবে তেহরান। আলোচনার দরজা খোলা রাখলেও ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না। ইরানি শীর্ষ নেতাদের এই ধরনের কড়া মন্তব্য কি ইঙ্গিত দিচ্ছে বড় কোনো সংঘাতের? ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শান্তিপূর্ণ সমাধান খুঁজছে পশ্চিমা দেশগুলো। এমন গুঞ্জনের মাঝেই আবারও সামনে আসলো মাসুদ পেজেশকিয়ানের এই হুঁশিয়ারি। গত জুন মাসে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ওয়াশিংটনের দাবি অতিরঞ্জিত বলে জানায় তেহরান। পেজেশকিয়ান দাবি করেন, ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্ব ও পরমাণু বিজ্ঞানীদের হত্যার মাধ্যমে দেশের শাসন কাঠামো ভেঙে ফেলা, কিন্তু এই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমনকি 15ই জুন তেহরানে পেজেশকিয়ানকে হত্যা চেষ্টাও ছিল সেই ষড়যন্ত্রের অংশ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের ব্যাপারে মার্কিন চাপকে বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ইরান। তেহরান যেন পারমাণবিক অস্ত্র না বানায়, এটাই চায় আমেরিকা। তবে ইরানের দাবি, ধর্মীয় ও মানবিক কারণে কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে আগ্রহী নয় দেশটি, কিন্তু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সক্ষমতা অর্জনের পক্ষে শক্ত অবস্থান তেহরানের। আল জাজিরার সাক্ষাৎকারে এসব দাবি করেন ইরানের প্রেসিডেন্ট। পেজেশকিয়ানের বক্তব্যে আরও স্পষ্ট হল, পারমাণবিক সক্ষমতার বিষয়ে তেহরান কোনো চাপ কিংবা হুমকি সহ্য করবে না, বরং পশ্চিমাদের চোখ রাঙানি অগ্রাহ্য করেই এগিয়ে যাবে তারা। তুরস্কে পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় ইউরোপের 3 শক্তির সঙ্গে আলোচনায় বসছে ইরান। সেই বৈঠকে যোগ দেবে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। 2015 সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে বেরিয়ে যাওয়ার পর এই প্রথম এত গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। আল জাজিরার সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট দাবি করেন, কাতার ইরানের বন্ধু, তাই গত জুন মাসে ইরানি হামলার সরাসরি লক্ষ্য ছিল না দেশটি, বরং তেহরানের পরমাণু স্থাপনাগুলোতে বোমা বর্ষণের প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করেই হামলা করেছিল ইরান। যুদ্ধ প্রস্তুতি ছাড়াও আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ে ধারণা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, সংস্থাটির সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করেনি তার দেশ, বরং তাদের কার্যক্রম আংশিকভাবে স্থগিত করেছে। ভবিষ্যতে আবারও পর্যবেক্ষকদের বিষয়টি বিবেচনা করা হবে বলে মন্তব্য করেন পেজেশকিয়ান। সাম্প্রতিক সময়ে পরমাণু সমৃদ্ধকরণে ইরানের অনড় অবস্থানের কথা জানিয়ে আসছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা, প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, ইসলামী গার্ডস কমান্ডার সহ তেহরানের শীর্ষ নেতারা। এমন পরিস্থিতিতে এখন প্রশ্ন হল, নিজেকে রক্ষার স্বার্থে অচিরেই কি পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঝুঁকবে ইরান? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে থমথমে উত্তেজনার মধ্যে ওমান সাগরে ইরানের সামরিক বাহিনীর ধাওয়ায় পিছু হটেছে মার্কিন রণতরী, পরিবর্তন করেছে গতিপথ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, আগে থেকে নজরদারিতে ছিল মার্কিন ডেস্ট্রয়ার USS ফিটজেরাল্ড। ইরানের সাথে ঝামেলার আশঙ্কা সত্ত্বেও ওমান সাগরে কেন ঢুকেছে মার্কিন যুদ্ধজাহাজ? এই আচরণ কি গায়ে পড়ে উস্কানি আর ইরানকে সংঘর্ষে নামানোর টোপ? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গত মাসে ইরানের 3 পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় চরমে পৌঁছায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা। সে ঘটনার রেশ না কাটতেই এবার মার্কিন যুদ্ধজাহাজকে প্রতিহত করল ইরান।
মার্কিন সামরিক বাহিনীর একটি রণতরীকে বাধা দিয়ে সতর্কতা সংকেত জারি করে এবং শেষ পর্যন্ত জাহাজটিকে তার গতিপথ পরিবর্তন করে দক্ষিণ দিকে যেতে বাধ্য করেছে ইরানের নৌবাহিনীর একটি হেলিকপ্টার। 23 জুলাই ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতি অনুসারে ওমান সাগরে মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ড যুদ্ধজাহাজটি ইরানের নজরদারির আওতায় থাকা জলসীমার কাছাকাছি চলে আসে, যার ফলে ইরানি নৌবাহিনীর তৃতীয় নৌ অঞ্চল থেকে একটি দ্রুত প্রতিক্রিয়াশীল হেলিকপ্টার মোতায়েন করা হয়। হেলিকপ্টারটি ওই ডেস্ট্রয়ারের ওপর দিয়ে উড়তে থাকে এবং ইরানের নজরদারির আওতায় থাকা জলসীমা থেকে দূরে থাকার জন্য একটি স্পষ্ট রেডিও সতর্কতা জারি করে। পরবর্তীতে ইউএসএস ফিটজেরাল্ডের ক্রুরাও হুমকি দেয় যে হেলিকপ্টারটি যদি কাছাকাছি থাকে তবে তারা এটির সাথে সংঘর্ষে লিপ্ত হবে। এরপর ইরানের সেনাবাহিনী হেলিকপ্টারটিকে সম্পূর্ণ বিমান প্রতিরক্ষা সুরক্ষার অধীনে ঘোষণা করে এবং মার্কিন ডেস্ট্রয়ারকে তার পথ পরিবর্তন করার নির্দেশ দেয়। বিবৃতি অনুসারে ওই নির্দেশনার পর ইউএসএস ফিটজেরাল্ড বিতর্কিত এলাকা থেকে দক্ষিণ দিকে চলে যেতে বাধ্য হয়। তবে ইরানের সামরিক বাহিনীর এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন নৌবাহিনী। ইরান এর আগেও একাধিকবার মার্কিন নৌবাহিনীর সঙ্গে শো অফ ফোর্স বা শক্তি পরীক্ষামূলক ঘটনা ঘটিয়েছে। 2016 সালে 2টি মার্কিন নৌকা ইরানের জলসীমায় প্রবেশ করায় 10 জন মার্কিন নৌসেনাকে আটক করে আইআরজিসি। পরের বছর পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ইউএসএস মাহানকে বিপজ্জনকভাবে ধাওয়া করে ইরানের ছোট দ্রুত গতির নৌকা। সে সময় মার্কিন যুদ্ধজাহাজ থেকে গুলি ছোড়ার ঘটনাও ঘটে। 2023 সালে হরমুজ প্রণালী অতিক্রমের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি সাবমেরিনকে পানির উপরে উঠে আসতে বাধ্য করার দাবি করেছিল তেহরান। ওমান সাগরের উত্তরাঞ্চল ও মাঝখানের এলাকা নিয়মিত সামরিক নজরদারির আওতায় রাখে ইরান। ইরান এখানে নিয়মিত ড্রোন, হেলিকপ্টার ও নৌকা দিয়ে নজরদারি চালায়। এছাড়া পারস্য উপসাগর ও আরব সাগর আন্তর্জাতিক জলপথ হলেও সেখানে টহল চালায় ইরান। এসব এলাকায় মার্কিন ড্রোন, সাবমেরিন বা যুদ্ধজাহাজ এলে ইরান তথ্য চুরি, গুপ্তচরবৃত্তি ও আক্রমণের আশঙ্কায় থাকে। ফলে কৌশলগত কারণে মার্কিন জাহাজের উপস্থিতিকে ইরান নিজেদের প্রভাব খর্ব হওয়া মনে করে। অন্যদিকে ইরান ও ওমানের মাঝে অবস্থিত সরু জলপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20%-এরও বেশি তেল রপ্তানি হয়। শেভরন, এক্সন মোবিলের মতো মার্কিন কোম্পানির জাহাজ এই পথেই চলাচল করে। ফলে ঝামেলা হবে জেনেও তেল রুট নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠিয়ে নেভিগেশনের স্বাধীনতা বজায় রাখতে চায়। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত সবাই মার্কিন মিত্র। মিত্রদের সুরক্ষা নিশ্চিতে নিজেদের সামরিক উপস্থিতি বজায় রাখে মার্কিনিরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। সীমান্ত এলাকায় ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনী। পরিস্থিতি এতটাই জটিল যে পাল্টাপাল্টি সংঘর্ষ আর গোলাগুলিতে থেমে নেই। চালানো হয়েছে বিমান হামলা পর্যন্ত। নিহত হয়েছে থাইল্যান্ডের এক সেনা সহ কমপক্ষে 12 জন। বন্ধ করে দেওয়া হয়েছে কম্বোডিয়ার সীমান্তবর্তী থাইল্যান্ডের সব শিক্ষা প্রতিষ্ঠান। এলাকা ছাড়ছেন আতঙ্কিত সীমান্তবাসী। অবিলম্বে শান্তি আলোচনায় বসার আন্তর্জাতিক চাপ বাড়ছে। চলছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের তৎপরতা। আন্তর্জাতিক চাপে নত হবে কি দুই প্রতিবেশী, নাকি সর্বাত্মক যুদ্ধে গড়াবে প্রতিবেশী এবং প্রতিশোধের এই লড়াই? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পুরনো ঘায়ে আঘাত হানার জেরে আবার উত্তপ্ত থাইল্যান্ড ও কম্বোডিয়া। এবারের পরিস্থিতি খুবই ভয়াবহ। দুই প্রতিবেশী যেন পণ করেছে চরম শিক্ষা দেবে একে অপরকে। তাই শায়েস্তা করতে নামানো হয়েছে সেনাবাহিনী। আর গোলাগুলিতে সীমাবদ্ধ নেই এ সংঘাত। চালানো হয়েছে বিমান হামলাও। স্বাভাবিক নিয়মে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। দেখিয়ে দেওয়ার রেশারেশিতে এরই মধ্যে চরম মাশুল দিচ্ছে সীমান্তবর্তী এলাকার নিরস্ত্র জনগণ। হতাহতের বেশিরভাগই বেসামরিক মানুষ। পরিবার পরিজনকে সাথে নিয়ে বাসাবাড়ি ছেড়ে এলাকা ছাড়ার ঢল নেমেছে সীমান্তে। বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের তা মোয়ানথম মন্দির এলাকা লক্ষ্য করে কম্বোডিয়া সীমান্ত থেকে গুলিবর্ষণ করা হয়। থাই কর্তৃপক্ষের দাবি, হামলার আগে ড্রোন দিয়ে নজরদারি করেছে কম্বোডিয়ার সামরিক বাহিনী। এর জেরে থাইল্যান্ডের সামরিক বাহিনীও পাল্টা হামলা চালায়। থাইল্যান্ডের সাধারণ নাগরিকদের লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় পুড়েছে বাড়িঘর, হাসপাতাল ও পেট্রোল স্টেশন।
থাই সামরিক বাহিনীর দাবি, সমঝোতার মাধ্যমে মীমাংসার চেষ্টায় সাড়া দেয়নি কম্বোডিয়া। এমন পরিস্থিতিতে কম্বোডিয়া লাগোয়া সীমান্ত বন্ধ করেছে থাইল্যান্ড। সীমান্ত থেকে সরানো হয়েছে অন্তত 40,000 বাসিন্দাকে। বন্ধ করে দেয়া হয়েছে সীমান্ত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান। দ্রুত সংঘাতের সমাপ্তি চাই। এই সংঘাত দুই দেশেরই ক্ষতি করছে। আমাদের আবেগ নিয়ে খেলা চলছে। আমাদের দুর্বল ভাবা উচিত হবে না। সংঘাত থামাতে কম্বোডিয়ান সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আমি খেতে পারছি না, আমার খাওয়ার কোনো চাহিদা নেই, ভেতরটা কাঁপছে, কোনো কিছু ধরে রাখতে পারছি না। কম্বোডিয়ার অভিযোগ, পূর্বশর্ত ভেঙে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে হামলা চালিয়েছে থাই বাহিনী। পরে 8:30টার দিকে ড্রোন হামলা শুরু হয়। বলা হয়েছে, আত্মরক্ষার স্বার্থেই পাল্টা হামলার জবাব দেওয়া হয়েছে। থাই সামরিক বাহিনী 6টি F-16 যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে অভিযোগ তুলে একে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ওপর হামলা আর ঘৃণিত অপরাধ বলছে কম্বোডিয়া প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা। সীমান্ত এলাকা থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে বলে বিবৃতি দিয়েছে কম্বোডিয়ার শিক্ষা মন্ত্রণালয়। এই সংঘাতে আতঙ্কিত সীমান্তবাসীরা। পরিবার নিয়ে চিন্তা হচ্ছে। আমরা চাই এ সংঘাত দ্রুত শেষ হোক। এরই মধ্যে সীমান্তে ব্যাপক ক্ষতি হয়েছে। কেউ এই সংঘাত চায় না। আমাদের দলগতভাবে চলতে হবে। দেশকে রক্ষায় সেনাদের পাশে দাঁড়াতে হলে দাঁড়াবো। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাতে উদ্বেগ জানিয়েছে চীন ও মালয়েশিয়া। দুই দেশকে আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন। দুই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা গভীর উদ্বেগ জানাচ্ছি। আশা করি দুই দেশ আলোচনা করে দ্রুত একটি সমাধানে আসবে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সাথে চীনের ভালো সম্পর্ক আছে, তাই সংকট সমাধানে আমরা তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। যদিও থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়েচাই বলেছেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। আলোচনায় যেতে হলে কম্বোডিয়াকে রক্তক্ষয়ী সংঘাত থামাতে হবে। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দ্রুত বৈঠকের আহ্বান জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হানমানে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। থাইল্যান্ড আর কম্বোডিয়ার রেষারেষি নতুন নয়। গত 2 মাস ধরে চরম বাজে দিকে মোড় নিয়েছে দুই দেশের বিবাদ, যা গত 1 দশকের মধ্যে সবচেয়ে নাজুক। দুই প্রতিবেশীর মধ্যে কি নিয়ে টানাপোড়েন, কোন পরিস্থিতিতে সংঘর্ষে জড়াতে বাধ্য হয়েছে সশস্ত্র বাহিনী, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এদিকে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ভেতর বিরোধপূর্ণ প্রাসাদ দ্য মোয়েনথম অঞ্চলে থাই সেনারা পাহারা দিচ্ছেন। বর্তমানে দুই দেশের সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। থাইল্যান্ডে কম্বোডিয়ার দূতাবাসের সামনে থাই পুলিশ মোতায়েন করা হয়েছে। সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে আন্দোলন চলছে সেখানে। গত মে মাসে সংঘটিত একটি গোলাগুলির ঘটনায় একজন কম্বোডীয় সেনা সদস্য নিহত হলে এরপর থেকেই দুই দেশের ভেতরকার সম্পর্ক গত 10 বছরের সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছায়। গত 2 মাস ধরে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা জারি করেছে এবং সীমান্ত এলাকায় সেনা মোতায়েন বৃদ্ধি করেছে। 23 জুলাই থাইল্যান্ড কম্বোডিয়া থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়। এটি 24 জুলাইয়ের নতুন সংঘর্ষের আগে একটি বড় কূটনৈতিক পদক্ষেপ ছিল। এই সিদ্ধান্ত নেওয়া হয় সীমান্ত এলাকায় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন থাই সেনা সদস্য আহত হওয়ার পর। শুধু তাই নয়, ব্যাংকক আরও জানিয়েছে তারা কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে দেশে ফিরে যেতে বলবে। এদিকে থাই দূতাবাস তাদের নাগরিকদের কম্বোডিয়া ত্যাগ করার পরামর্শ দিয়েছে। ফেসবুকে প্রকাশিত এক পোস্টে কম্বোডিয়ার রাজধানী নমপেনে অবস্থিত থাই দূতাবাস থাইল্যান্ডের নাগরিকদের প্রতি আহ্বান জানায়, যদি তাদের সেখানে থাকার জরুরি কোনো কারণ না থাকে তাহলে যেন তারা যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করে। সীমান্তে থাইল্যান্ডের পাশের গ্রামের বাসিন্দাদের ইতোমধ্যে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো দিক থেকেই শান্তি স্থাপনের চেষ্টার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এই সংঘাত মূলত গত মাসেই তীব্র রূপ নেয়, যখন এক কম্বোডিয়ান নেতা হুন সেন থাই প্রধানমন্ত্রী পায়েনতং তান সিনাওয়াত্রার সঙ্গে সীমান্ত বিরোধ সম্পর্কিত একটি ফোন আলাপ ফাঁস করে দেন। তবে কেন তিনি এই ফোন আলাপটি প্রকাশ করলেন তা এখনও স্পষ্ট নয়।
এরপর থাইল্যান্ডের সাংবিধানিক আদালত পায়েনটং তান সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রী হিসেবে সাময়িকভাবে বরখাস্ত করে। বর্তমানে দুই দেশের ভেতর তীব্র কথার লড়াই চলছে। বিলিয়ন ডলারের সীমান্ত বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেছে। এছাড়াও সেনাবাহিনীর ভেতর বড় ধরনের সংঘর্ষের সম্ভাবনা বেড়েই যাচ্ছে। ইফাত জাহান, বাংলাভিশন। 6 দশক বহরে যুক্ত থাকা MiG-21 যুদ্ধবিমানকে অবশেষে চিরতরে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিমান বাহিনী। যুদ্ধ ও সংঘর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জঙ্গি বিমানের এই বহর বিদায় নেবে চলতি বছরের সেপ্টেম্বরে। এই সিদ্ধান্ত কি হুট করে নাকি আগে থেকে নির্ধারিত? বিমান দুর্ঘটনা বেড়ে যাওয়ার সাথে এর কোনো সম্পর্ক আছে কি? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। 6 দশকেরও বেশি সময় ধরে ভারতের আকাশপথ সুরক্ষা ও গুরুত্বপূর্ণ সকল যুদ্ধ সংঘাতে অংশ নেয়ার পর সেপ্টেম্বর মাসে অবসর নিতে যাচ্ছে কিংবদন্তি MiG-21 যুদ্ধবিমান। 19 সেপ্টেম্বর চণ্ডীগড় এয়ারবেজে বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসরে পাঠানো হবে শব্দের চেয়ে বেশি গতিসম্পন্ন সুপারসনিক যুদ্ধবিমানের এই বহরকে। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে বর্তমানে 36টি MiG-21 যুদ্ধবিমান আছে তাদের। যুদ্ধবিমানের 23তম স্কোয়াড্রন হিসেবে কাজ করছে এটি। এই বহরকে বিদায় দিলে বিমান বাহিনীতে অবশিষ্ট যুদ্ধবিমানের স্কোয়াড্রন থাকবে মোট 29টি। 1963 সালে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয় রাশিয়ার নির্মিত MiG-21। এরপর নানা সময়ে প্রশিক্ষণ বিমান সহ বিমান বাহিনীতে প্রায় 900 MiG-21 যুক্ত করে ভারত। রাশিয়ার কারিগরি সহায়তায় এর প্রায় 600ই ভারতে নির্মিত। 1965 সালের পাক ভারত যুদ্ধ থেকে শুরু করে সর্বশেষ অপারেশন সিঁদুর সহ সব বড় যুদ্ধেই বীরত্বের সাথে অংশ নেয় এই যুদ্ধবিমান। ভারতীয় বিমান বাহিনীতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে যুক্ত থাকা যুদ্ধবিমান এটি। 2005 সাল পর্যন্ত এটিই ছিল ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড। বিমান বাহিনী সূত্র জানিয়েছে MiG-21 অবসরে গেলে তার স্থলাভিষিক্ত হবে দেশেই নির্মিত অত্যাধুনিক প্রযুক্তির তেজস যুদ্ধবিমানের বহর। এটি তৈরি করছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। 2027-28 সালের মধ্যে 83টি তেজস যুদ্ধবিমান সরবরাহ করার কথা তাদের। 60 ও 70-এর দশকে ভারতীয় বিমান বাহিনীর গর্ব ছিল MiG-21। তবে পরবর্তী সময়গুলোতে একের পর এক দুর্ঘটনা ঘটাতে থাকে এটি। শুরুর দিকেও কিছু দুর্ঘটনা ঘটেছিল, তবে সময়ের সাথে সাথে এর হার উদ্বেগজনক হারে বাড়তে থাকে। সরকারি তথ্যের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে গত 60 বছরে 500-র বেশি MiG-21 বিধ্বস্ত হয়েছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 170 পাইলট সহ 200-র বেশি বেসামরিক মানুষ। শেষ 15 বছরেই 20টি MiG-21 বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। এত বেশি দুর্ঘটনার কারণে এটিকে উড়ন্ত কফিন নামেও ডাকা হয়। তবে সময়ের সাথে সাথে পরিমার্জন করা হয় MiG-21 গুলোকে। এরপরও গত 6 দশকে প্রযুক্তি যেখানে গিয়ে পৌঁছেছে তার সাথে পাল্লা দেওয়ার সক্ষমতা হারিয়েছে এই যুদ্ধবিমান। এটি এক ইঞ্জিন বিশিষ্ট, এর পেলোড ক্যাপাসিটিও কম। একই সাথে জ্বালানি ও অস্ত্র বহনের ক্ষমতাও কম এটির। এছাড়া রেঞ্জ কম হওয়ার সাথে সাথে উড্ডয়নরত অবস্থায় জ্বালানি ভরার ব্যবস্থাও নেই মিগের। সব মিলিয়ে বর্তমান যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের সক্ষমতা হারাচ্ছে এটি। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে যে কোনো দেশের আধুনিক বিমান বাহিনীতে MiG-21 আর আদর্শ যুদ্ধবিমান নয়। এরকম যুদ্ধবিমান এখন আর চলে না। অটো পাইলট ব্যবস্থা সহ MiG-21 এর যদি আরো উন্নত মানের যন্ত্রাংশ থাকতো তাহলে হয়তো দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে আরো কিছুকাল এটিকে কাজে লাগানো যেত। হিজল জুবায়ের, বাংলাভিশন। রাশিয়ার পূর্বাঞ্চলে অন্তত 50 জন আরোহী সহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ অবশেষে পাওয়া গেছে। দুর্ঘটনা কবলিত ওই বিমানের কেউই আর বেঁচে নেই। হেলিকপ্টারে তল্লাশি চালানোর সময় রাশিয়ার টিন্ডা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে পাহাড়ি ঘন বনাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বিমানের ধ্বংসাবশেষ চোখে পড়ে। সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের বিমানটিতে 5 শিশুসহ 43 জন যাত্রী এবং 6 জন ক্রু ছিলেন। বিমানটি চীন সীমান্তবর্তী পূর্ব রাশিয়ার আমুর অঞ্চল থেকে টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। আমুর অঞ্চলের কাছে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। গন্তব্য থেকে কয়েক কিলোমিটার দূরে থাকা অবস্থায় কন্ট্রোল টাওয়ারের সাথে বিমানটি যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। সোভিয়েত আমলের AN-24 মডেলের বিমানটি 50 বছরের পুরনো। এবার হিউম্যান রাইটস ওয়াচও বলছে বাংলাভাষীদের যথাযথ প্রক্রিয়া ছাড়া বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত।
আন্তর্জাতিক এই সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, পুশ ইনের শিকার অনেকেই বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলিতে বসবাস করা ভারতের নাগরিক। ভারতের দাবি, বৈধ কাগজপত্র ছাড়াই তারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকে বসবাস করছিল, যা ভারতের অভ্যন্তরীণ আর আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের লঙ্ঘন। বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার চলতি বছরের মে মাস থেকে বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশে পুশ ইনের অভিযান জোরদার করে। যথাযথ প্রক্রিয়া ছাড়া দেশ থেকে এই বিতরণ বৈষম্যকে আরও বাড়িয়ে তুলছে বলে মনে করেছেন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক এলেন পিয়ারসন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, পুশ ইন করা ব্যক্তিদের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে 7 মে থেকে 15 জুনের মধ্যে 1500 জনেরও বেশি মুসলিম নারী, পুরুষ, শিশুকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে, যার মধ্যে অন্তত 100 জন রোহিঙ্গা শরণার্থী। ফিলিস্তিনে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলায় বাদী দক্ষিণ আফ্রিকাকে সমর্থন দিয়ে বিচার কার্যক্রমে যুক্ত হবার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। নৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই ঘটনা এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছে ব্রাজিলের পররাষ্ট্র দপ্তর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তার প্রশাসনের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনেছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। ব্রাজিলের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, আইসিজিতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি প্রায় শেষ। গাজায় আগ্রাসনের বিরুদ্ধে চুপ থাকতে পারে না আন্তর্জাতিক সম্প্রদায়। ফিলিস্তিনিদের অনাহারে রাখতে খাদ্যকে যুদ্ধাস্ত্র হিসাবে অমানবিকভাবে ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ উল্লেখ করা হয় ব্রাজিলের এই বিবৃতিতে। গাজায় চলমান আগ্রাসনের শুরু থেকে ইসরায়েলের বিরুদ্ধে সরব ভূমিকা রাখা দক্ষিণ আফ্রিকা 2023 সালের ডিসেম্বরে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে এই মামলা করেছে। এর আগে এই মামলায় যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক, স্পেন, আয়ারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।